একা ঘরে ঘুমাবো না, বরং চুপচাপ আপনার পায়ের দিকে গিয়ে শুয়ে পড়ি। এটা বলেই তো কান্না করতে শুরু করে দিল। ওর কান্নার আওয়াজ আমাকে অস্থির করে দিল। আমি বললাম, আচ্ছা চুপ করো, আমি কোনো উপায় বের করছি, কিন্তু আমি কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না। তাই আমি সিদ্ধান্ত নিলাম আর একটা কম্বল বের করে ওর শোয়ার জায়গা আমার বিছানা থেকে কিছুটা সাইডে মেঝেতে করে দিলাম। ওকে বললাম যে তুমি এখানে ঘুমাও, আর আমি বেডে ঘুমিয়ে পড়েছি। সে বলতে লাগলো আমার বিছানাতেই ঘুম আসে, আমি নিচে ঘুমাতে পারবো না। বাধ্য হয়ে ও বিছানার উপরে আর আমি সেই মেঝেতে ঘুমিয়ে পড়লাম। আমি ভিতরে ভিতরে নিজেকে গালি দিয়েছিলাম যে আমার মাথায় এই কথাটা কেন আসেনি যে মা শহরের বাইরে বিয়েতে যাচ্ছে, তিনি বাড়িতে থাকবেন না।
তাহলে আমি কোনো মতেই রুকসানাকে আমাদের বাড়িতে আনতাম না। কিন্তু এখন রুকসানা মজা করে আরামসে ঘুমাচ্ছিল, আর এদিকে আমার মাটিতে ঘুম আসছিল না। তার উপরে রুকসানা ঘুমানো আমাকে আরো বেশি ডিস্টার্ব করছিল। এক্ষেত্রেও লাইটই পড়েছিল, তার উপরে কম্বল গায়ে দেয়নি। পুরো কম্বলটা শরীর থেকে নামিয়ে বিছানার উপরে ছড়িয়ে ঘুমিয়েছিল। বারবার আমার চোখ ওদিকে যাচ্ছিল, আর আমার হৃদয়ের আকাঙ্ক্ষা দিয়ে কাবু হয়ে যাচ্ছিল। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং SMAGK চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর আমি অনেক কষ্টে নিজের আকাঙ্ক্ষার উপর কন্ট্রোল করলাম। কিন্তু আমি মনে মনে ভেবে নিয়েছি যে এরপরে আমাকে কি করতে হবে। পরের দিন আমার খুব রাগ হলো যখন রুকসানা ভোরবেলায় ঘুম থেকে উঠে লাইট অন করে দিল। আমি রেগে ওকে বললাম, এটা কি ধরনের ব্যবহার? আমি চিন্তাভাবনা করে নিলাম, এখন ওকে গালমন্দ করেই ছাড়ব, আর ওকে এতটা গালমন্দ করব যে ও বুঝতে পেরে যাবে যে ও কি অপরাধ করেছে। এভাবে যখন আমি ওকে পড়ানো শুরু করলাম, তখন আমি ওকে অনেক বকাঝকা করলাম। ওকে একটা টপিক বারবার মনে করতে বলছিলাম, আর যখন সেটা ওর মনে পড়ছিল না, তখন আমি রেগে গিয়ে ওকে একটা থাপ্পড় মেরে দিলাম। নিজের গালে হাত দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি এই থাপ্পড়টা জেনে বুঝেই মেরেছি, যাতে রাতের বেলাও আবার আমার কাছে না আসে। আমি চাইতাম না যে আমি আবেগের বশে কোনো উল্টোপাল্টা কাজ করে বসি। রুকসানাও বুঝতে পেরে ওর বড় বড় চোখে জল চলে এলো, আর ও বলতে লাগলো, ঠিক আছে, আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না। আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি। কিন্তু আমি বাধ্য ছিলাম যে ওকে বাড়িতে পাঠাতে পারছি না। 3 দিন এভাবে পার হয়ে গেল। রুকসানার গায়ে হাত তোলায় আমার খুব খারাপ লেগেছিল, যদিও রুকসানা ওর বাবাকে সবকিছু বলে দিয়েছিল। কিন্তু স্যার আমাকে কিছুই বললেন না। তিনি তো বরং লজ্জিত ছিলেন। তিনি বলতে লাগলেন যে আমি ক্ষমা চাইছি, আমি জানতাম যে আমার মেয়ে এমন কোনো কাজ করবে। আমি স্যারকে বললাম, কোনো ব্যাপার না, আমি জানি রুকসানা এখনো ছোট বাচ্চা, বুঝতেই পারেনি। সেই কারণেই আমি ওকে অনুমতি দিয়ে দিয়েছিলাম। পরের দিন স্যার বললেন যে রুকসানা আর তোমার কাছে পড়বে না, ওর জন্য অন্য মাস্টারের ব্যবস্থা করব, যে ওকে পড়াবে আর ও তাকে ভয় পাবে। এভাবে রুকসানা এখন আর আমার কাছে পড়ে না। এভাবেই আমার দিন পার হয়ে যাচ্ছিল। আমি ধীরে ধীরে রুকসানাকে ভুলে গিয়েছিলাম, কিন্তু মনের কোনো এক কোণে এখনো একটা আঘাত ছিল যখন আমি ওকে থাপ্পড় মেরেছিলাম, আর ওর চোখের জল চকচক করছিল। সেই সময়টাকে মনে করলে হৃদয়ে একটা কষ্ট অনুভব হতো। আমি কখনো চাইতাম না যে আমার কারণে রুকসানা চোখের জল আসুক, কিন্তু সেই সময় রুকসানাকে থাপ্পড় মারা জরুরি ছিল। না হলে সেই সময়ে ও বয়সের সেই অবস্থায় ছিল যে যে কোনো সময় আবেগে ভেসে যেতে পারত। আর আমিও সেই সময় বয়সের সেই অবস্থায় ছিলাম যে যে কোনো সময় আবেগে ভেসে যেতে পারতাম। আমাদের দুজনেরই বয়স ভেসে যাওয়ার মতোই ছিল। সেই সময় যদি আমি কিছু ভুল করে ফেলতাম, তাহলে জীবনভর নিজের চোখে নিজেই ছোট হয়ে যেতাম, আর না তো কখনো মায়ের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারতাম। সেই কারণেই বাধ্য হয়ে রুকসানাকে সঠিক রাস্তা দেখানোর জন্য তাকে থাপ্পড় মারাটা জরুরি ছিল। এভাবেই 4.5 বছর পার হয়ে গেল। একদিন যখন আমি জানতে পারলাম যে ও কলেজে পৌঁছে গেছে, তখন একটু অবাক হলাম, কেননা সেই সময় আমি MSc করেছিলাম, আর ও আমার থেকে 4.5 বছরের ছোট ছিল। একদিন হঠাৎই আমার চোখ কলেজের গেটে রুকসানার উপর পড়ল। আমি ওর সৌন্দর্যতা দেখে হতভম্ব হয়ে গেলাম। সে ছোট আর দুষ্টুমি ভরা মেয়েটা নেই, বরং বড় আর বুদ্ধিমতী হয়ে ওঠে। ওর শরীরে ইউনিভার্সিটির হাওয়া লেগেছে। কয়েকজন ছেলে ওর পাশে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছিল। এক নজর আমাকে দেখল, হয়তো আমাকে চিনতে পেরেছে, কিন্তু ও আমার কাছে কথা বলতে এলো না। আমি খুব অবাক হলাম যে ওর আমার প্রতি এমন কি রাগ আছে যে আমার কাছে এসে কথা বলল না। কিছুদিন এভাবেই কাটতে লাগল। আমার মনও আনচান করছিল। মনের মধ্যে রুকসানার জন্য লুকানো ভালোবাসা আবার জেগে উঠল। আমি এখন প্রতিদিনই দেখতাম ওর পাশে সেই কয়েকজন ছেলে দাঁড়িয়ে থাকত।
ওদের সাথে হয়তো ওর বন্ধুত্ব হয়ে গিয়েছিল, আর এই জিনিসটা আমার খুব খারাপ লাগছিল। বাধ্য হয়ে আমি একদিন রুকসানাদের কাছে গিয়ে ওকে বললাম, তুমি কি আমাকে চিনতে পেরেছ? সে তো আমার কথার কোনো উত্তর দিল না দেখে আমি খুব রেগে গেলাম। আমি ওর হাত ধরে নাড়া দিলাম। সে বলতে লাগলো, এটা কি ধরনের ব্যবহার? আমি বললাম, তুমি আমাকে এরকম ইগনোর করছো, তাই আমি বাধ্য হলাম এরকম করতে। রুকসানা বলতে লাগলো, আমি জানি আমি তোমাকে অনেক বিরক্ত করেছি। ওর কথা শুনে আমি খুব অবাক হয়ে বললাম, আমি তোমাকে পড়িয়েছি সেই জন্যই তুমি এভাবে বদলা নিচ্ছ। আগে তো তুমি আমাকে সম্মান করতে, কিন্তু এখন তুমি আমার সাথে এইভাবে কথা বলছো। সে বলতে লাগলো, হ্যাঁ, সেই সময় তুমি আমার টিচার ছিলে, কিন্তু এখন তুমি আমার কেউ না। আর যাদেরকে আমি চিনি না জানি না তাদের সঙ্গে চট করে আমি কথা বলি না। এই কথা শুনে আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে আমি ওর কাছে কিভাবে ক্ষমা চাইব। যাই হোক, তারপরে একদিন আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমি ওকে বললাম যে সে সময় আমার তোমার উপরে রাগ করার খুব দরকার ছিল। যদি তোমার উপরে রাগ না করতাম তাহলে অনেক কিছু খারাপ হয়ে যেতে পারত। তুমি আর আমি বয়সের যে দুর্বল অবস্থায় ছিলাম, সেই বয়সটাই খুব দুর্বল হয়। সামান্য একটু ভুলে আমরা দুজনেই বরবাদ হয়ে যেতে পারতাম। সে কারণেই বাধ্য হয়ে আমাকে তোমার উপরে রাগ করতে হয়, আর তোমার উপরে হাত ফোটাতে হয়। কেননা এটা কোনো ছোট ব্যাপার ছিল না যে একটা যুবক ছেলে আর একটা মেয়ে এইভাবে একসঙ্গে একই ঘরে থাকবে। আমি তোমার উপরে এই কারণে রাগ করেছিলাম, যাতে তুমি রাগ হয়ে আমার থেকে দূরে থাকতে শুরু করো। আমি একটা যুবক ছেলে, কতক্ষণ নিজের উপর কন্ট্রোল রাখতে পারতাম। তাই আমি চাইতাম না যে আমি তোমার সাথে কিছু খারাপ করে ফেলি। আর সত্যিই তো এটাই যে আমি ধীরে ধীরে তোমাকে মনে প্রাণে চাইতে শুরু করেছিলাম, তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমার কথা শুনে ও চুপ করে রইল, কিছু বলছিল না। কিন্তু ওর চোখের উজ্জ্বলতা আমাকে এটা বুঝিয়ে দিয়েছিল যে আমার কথা শুনে ও খুব খুশি হয়েছে। হয়তো ও আমাকে ভালোবাসত। এর পরেও চলে গেল, আর আমিও দাঁড়িয়ে থাকলাম না, হাঁটতে শুরু করে দিলাম। কারণ এখন আমি জানতাম যে হয়তো ও নিজের ভুল বুঝতে পেরেছে, আর ও আমার কাছে ক্ষমা চাইতে আসবে। কিন্তু দিন এভাবেই কাটতে লাগলো। রুকসানা আমার কাছে এলোই না। কিছুদিন এভাবেই কেটে গেল। একদিন হঠাৎ কেউ আমাকে ডাক দিল। আমি পেছন ফিরে দেখলাম রুকসানা দাঁড়িয়ে আছে। ও আমার কাছে এসে আমাকে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও। আমার এইসব করা উচিত হয়নি, কিন্তু আমি কি করতাম? আমার সাথে আজ অবধি কেউ এভাবে কথা বলেনি যেভাবে তুমি আমার সাথে কথা বলতে। তুমি আমাকে পড়িয়েছিলে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি খুবই কোমল ছিলাম। আমার বাবা কখনো আমার সঙ্গে এভাবে জোরে কথা বলেনি। কিন্তু তুমি তো সেদিন আমাকে থাপ্পড় অবধি মেরে দিয়েছিলেন। তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাবাকে বলে দেব যে আমি আর তোমার কাছে পড়ব না, আর বাবাকে বলে অন্য টিচার রাখতে বলবো। যাই হোক, আমি রাগের কারণে সেই সময় ভুল করে ফেলেছিলাম। আমার এটা করা উচিত হয়নি। ওর কথা শুনে আমি হালকা হাসলাম। এরপর থেকে রুকসানার সঙ্গে আমার রোজ কথা হতো। এভাবে ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, আর বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। এরপর একদিন আমি আমার মাকে আমার সম্বন্ধ নিয়ে রুকসানার বাবার কাছে পাঠিয়ে দিলাম। আমার স্যারও এই সম্বন্ধের জন্য না করলেন না। সে এই সম্বন্ধের জন্য রাজি হয়ে গেলেন। কিছুদিন পরেই রুকসানা আমার বউ হয়ে আমার ঘরে বসে আছে, আর আমি ওর সামনে বসে ওকে দেখতে থাকলাম। সে লজ্জায় নিজের মাথা নিচু করে রইল। আমি ওর হাত ধরে বললাম, রুকসানা, তুমি এখন পুরো অধিকারের সাথে আমার বিছানায় আমার সাথে জড়িয়ে ধরে শুয়ে থাকতে পারো, কেননা তুমি এখন আমার বউ। এটা বলে আমি রুকসানার হাতে পাপ্পা খেলাম, আর সেও লজ্জায় লাল হয়ে আমার বুকে মুখ লুকালো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।